এখন আমরা আবারও আমাদের সেই সিস্টেম নিয়ে আলোচনা করব। এটা আসলেই খুব কাজের একটা জিনিস, কারণ খুব সহজেই এটা থেকে অনেক কিছু শেখা যায়। তো আশা করি সবারই এটা কাজে লেগেছে। যাই হোক, ধরা যাক আমাদের কাছে ঠিক এরকম একটি সিলিন্ডার আছে যার উপর একটি পিস্টন রয়েছে যেটি ওপর নিচে ওঠানামা করতে পারে, আর সিলিন্ডারের ভেতরে রয়েছে কোনো একটি গ্যাস, আর সেই গ্যাসের অণু বা পরমাণু হচ্ছে এগুলো। তারা অনবরত এদিক ওদিক ঘোরাফেরা করছে এবং এর দেয়ালে বাড়ি খাচ্ছে, এবং এর ফলে তারা সিস্টেমের উপর চাপ প্রয়োগ করছে। তো ধরা যাক সেই চাপের পরিমাণ P1, আয়তন ধরা যাক V1, আর ধরা যাক এটার একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, আর পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় রয়েছে। তাই এর ম্যাক্রোস্টেটগুলো অর্থাৎ আয়তন, চাপ এবং তাপমাত্রা T1 আমাদের জানা রয়েছে। অর্থাৎ সিস্টেম সাম্যাবস্থায়, অর্থাৎ সব কিছু স্থির, তাই এর আয়তন, চাপ ও তাপমাত্রা আমরা নিখুঁতভাবে বের করতে পারছি। আর যেহেতু গ্যাসের চাপে পিস্টনটি ওপরে উঠে না যায়, তাই এর ওপরে কিছু নুড়ি পাথর আমাদেরকে রাখতে হবে। আগের বেশ কয়েকটি ভিডিওতে আমি এই জিনিসটা দেখিয়েছি। আর ওপরে নুড়ি পাথর রাখার কারণ হচ্ছে আমরা একটা একটা করে পাথর সরিয়ে নেব, যেই প্রসেসের নাম কোয়াজাই স্ট্যাটিক প্রসেস, যার ফলে আমাদের সিস্টেম সবসময় সাম্যাবস্থার খুবই কাছাকাছি থাকবে, যাতে আমাদের ম্যাক্রোস্টেটগুলো মানে চাপ, তাপমাত্রা ও আয়তন ঠিকভাবে বের করা যায়। এখানে ভি মানে ভলিউম বা আয়তন। এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসোথার্মিক প্রসেস নিয়ে। আইসোথার্মিক প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। আইসোথার্মিক এর মানে হলো যে আমাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আইসো অর্থ সেম বা একই। আপনাদের হয়তো মনে আছে পর্যায় সারণী নিয়ে যে ভিডিওটি আমি করেছিলাম, তাতে আমি আইসোটোপের কথা বলেছিলাম। আলাদা আলাদা ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলগুলোকে একে অন্যের আইসোটোপ বলা হয়। তো তাহলে এখানেও তাপমাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকবে। এখন প্রশ্ন হলো আমাদের তাপমাত্রা কিভাবে স্থির থাকবে? কারণ যখনই আমি একটা একটা করে পাথর সরানো শুরু করব, তখন আমরা জানি যে আমরা এই কাজটা করছি শূন্য স্থানে বা ভ্যাকিউমে। তাই এই প্রসেসকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অ্যাডিয়াবেটিক প্রসেস এই শব্দের মানে হলো যে এই সিস্টেমটি রয়েছে শূন্য স্থানে, অর্থাৎ বাইরে থেকে কোনো প্রকার তাপ এতে ঢুকছে না বা তাপ বের হয়ে যাচ্ছে না ভেতর থেকে। তো তাহলে এই অবস্থায় যদি আমি পাথর সরানো শুরু করি তাহলে কি হবে? তাহলে দেখা যাক কি হয়। এই সিস্টেমের ছবিটা নতুন করে আঁকা যাক। নতুন করে আঁকছি আমি ছবিটা। তাহলে এই হলো আমাদের সিস্টেম। তো যখন আমরা একটা একটা করে পাথর সরানো শুরু করব, তখন সিস্টেমের আয়তন বাড়তে থাকবে, কারণ পিস্টনটা ওপরে ওঠা শুরু করবে, আর পিস্টনের ওপরে পাথরও আগের চেয়ে কমে যাবে। আর যেহেতু গ্যাসের অণুর সংখ্যা একই আছে কিন্তু আয়তন একটু বেড়ে গেছে, তাই তারা দেয়ালের গায়ে আগের চেয়ে একটু কম ঘন ঘন বাড়ি খাবে, অর্থাৎ গ্যাসের চাপ কমে যাবে, আয়তন বেড়ে গেছে। আর এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ বাইরে থেকে কোনো তাপ ভেতরে যাচ্ছে না বা ভেতর থেকেও বের হচ্ছে না। তাহলে তাপমাত্রার অবস্থাটা কেমন হবে ভেবে দেখুন। সিস্টেমটা কিন্তু কিছু পরিমাণ কাজ করেছে। আমাদের পিস্টনটা আগে এরকম নিচে ছিল, আর গ্যাসের চাপের কারণে এটা কিছুটা ওপরে উঠে গেছে, অর্থাৎ সিস্টেমটা কিছু কাজ করেছে। অর্থাৎ সিস্টেমের অণুগুলোর কিছু পরিমাণ গতিশক্তি কাজে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ গতিশক্তি কাজে রূপান্তর হয়ে গেছে। আর আমরা জানি যে তাপমাত্রা মানে হলো সিস্টেমের অণুগুলোর গড় গতিশক্তি বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বা গড় গতিশক্তি। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে যদিও এটা রসায়নে প্রাথমিকভাবে পড়ানো হয় না, যাই হোক আমি ওখানে দেখিয়েছিলাম যে ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি ইউ হচ্ছে মোট গতিশক্তির সমান, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু টোটাল কাইনেটিক এনার্জি বা মোট গতিশক্তি। আর এটা সমান আমরা জানি 3/2 গুণ মোল সংখ্যা গুণ গ্যাস ধ্রুবক গুণ তাপমাত্রা। মোট কথা হচ্ছে যে তাপমাত্রা হলো গতিশক্তি মাপার একরকম উপায়। তো যখন সিস্টেমটা কাজ করে তখন সিস্টেম থেকে গতিশক্তি বের হয়ে যায়, আর সেই বের হয়ে যাওয়া গতিশক্তির বদলে আমি এতে তাপ যোগ করতে পারবো না, কারণ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বাইরে থেকে কোনো তাপ যুক্ত হচ্ছে না বা ভেতর থেকেও বাইরে যাচ্ছে না। তো এখন সিস্টেমের গতিশক্তি কমে গেছে, এর গড় গতিশক্তি কমে গেছে, তাই এর তাপমাত্রাও কমে যাবে। তাহলে তাপমাত্রাও কমে যাবে। তো এখন এর আভ্যন্তরীণ শক্তির কি অবস্থা হবে? আভ্যন্তরীণ শক্তি হলো সিস্টেমের মোট গতিশক্তির সমান। আর আমরা এর সূত্রটাও জানি। আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডেল্টা, সরি এভাবে আসলে লেখা উচিত নয়, আগেও বলেছি, ইজ ইকুয়াল টু সিস্টেমে যুক্ত তাপ কিউ
মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ ডাব্লিউ। যেহেতু এটা সিস্টেম দ্বারা কৃত কাজ তাই এখানে বিয়োগ হচ্ছে। এখন যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাই সিস্টেমে কোনো তাপ যুক্ত হচ্ছে না, তাহলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ। আর এখানে দেখা যাচ্ছে যে সিস্টেমটা কিছু কাজ করেছে এই পিস্টনটাকে কিছুটা বল প্রয়োগ করে ওপরে কিছুটা তুলে দেওয়ার মাধ্যমে, তাহলে ডেল্টা ইউ এর মান ঋণাত্মক অর্থাৎ জিরোর চেয়েও কম, তাই আভ্যন্তরীণ শক্তিও কমে গেছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তাপমাত্রার পরিবর্তনের সাথে আভ্যন্তরীণ শক্তির পরিমাণও বদলে যাবে। আর এখানে আমরা একটা সিম্পল সিস্টেম নিয়ে কাজ করছি যেখানে শুধু এই অণুগুলোর গতিশক্তি সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি নির্দেশ করে। এইরকম ক্ষেত্রে যদি তাপমাত্রা না বদলায় তবে আভ্যন্তরীণ শক্তিও বদলাবে না, তাপমাত্রা বাড়লে আভ্যন্তরীণ শক্তিও বাড়বে, তাপমাত্রা কমলে আভ্যন্তরীণ শক্তিও কমে যাবে। যদিও তারা কিন্তু এক জিনিস নয়, আভ্যন্তরীণ শক্তি শুধু তাপমাত্রার ওপরই নির্ভরশীল নয়, এটা আরও নির্ভর করে এই 3/2 গুণ সিস্টেমের অনুসংখ্যা গুণ আদর্শ গ্যাস ধ্রুবকের ওপরে। এখানে আমি এত কিছু আলোচনা করলাম এটা দেখানোর জন্য যে সিস্টেমটা বাইরের সব কিছু থেকে আলাদা ছিল, আর যখন আমরা এখান থেকে কিছু পাথর সরিয়ে নেব তখন সিস্টেমের তাপমাত্রা কমে যাবে। একটু আগে আমি বলেছি যে আমি আইসোথার্মিক বা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা এবার আইসোথার্মিক বা সমষ্ণ প্রক্রিয়ার সাহায্য নেব, অর্থাৎ আমরা এই কাজটা করব তাপমাত্রাতে কোনো পরিবর্তন ছাড়াই। সেটা কিভাবে সম্ভব? আমরা সিস্টেমটাকে একটা রিজার্ভয়ার বা আধারের ওপর রাখবো। এখানে রিজার্ভয়ার বলতে আসলে বোঝায় এমন প্রচণ্ড বিরাট একটা কিছু যার তাপমাত্রা আমাদের শুরুর তাপমাত্রার সমান, অর্থাৎ T1। ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলছি। ধরুন যদি আমরা মোটামুটি একই আকারের দুটো বস্তু নেই যাদের তাপমাত্রা যথাক্রমে A এবং B, এবং তাদেরকে যদি আমরা পাশাপাশি রাখি তবে এক সময় তাদের তাপমাত্রা দুটোর একটা গড়ের সমান হবে, অর্থাৎ A + B/2 হবে। কিন্তু যদি B এর পরিমাণ অনেক বেশি হয় আর যদি A এর পরিমাণ খুবই ক্ষুদ্র হয়, ধরুন যদি A একটি অতি ক্ষুদ্র লোহার কণা হয় আর B যদি হয় আইফেল টাওয়ার, তখন B এর তাপমাত্রার প্রায় কোনোই পরিবর্তন হবে না, কিন্তু A এর তাপমাত্রা B এর সমান হয়ে যাবে। সেরকমই রিজার্ভয়ারও বিরাট একটা জিনিস, প্রচণ্ড বিরাট একটা বস্তু। তো এর পাশে যদি আপনি কিছু রাখেন তবে একটা সময় এর তাপমাত্রা রিজার্ভয়ারের তাপমাত্রার সমান হয়ে যাবে। তো এখন কি হবে? আমরা সিস্টেমটাকে একটা রিজার্ভয়ারের পাশে রাখছি, তাই এখানে কোনো অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটবে না। এখন আমাদের তাপমাত্রা পুরোটা সময় একই থাকবে। তাহলে পিভি ডায়াগ্রামে এই অবস্থাটা কেমন হবে? একটা পিভি ডায়াগ্রাম আঁকা যাক। তো আমাদের এদিকে চাপ আর এদিকে আয়তন, চাপ P, আয়তন V। ধরলাম এটা আমাদের শুরুর অবস্থান। এখন আমরা সমষ্ণ বা আইসোথার্মিক প্রসেসের সাহায্য নিচ্ছি আর আমরা পাথর সরিয়ে নিচ্ছি একটা একটা করে। তো শুরুর সময়ে সিস্টেমের অবস্থা ছিল এরকম, এখন এটা কপি পেস্ট করব আমি। তো তাহলে আমাদের নতুন অবস্থাটা কেমন হবে সেটা দেখা যাক। আমরা বেশ কিছু পাথর সরিয়ে নিয়েছি। তো পাথর সরিয়ে নেবার পর ধরুন এই রকম একটা অবস্থায় আসলাম আমরা। তো এর ফলে পিস্টনটা ওপরে উঠে সিস্টেমের আয়তন কিছুটা বেড়ে গেছে। ধরুন পিস্টনটা একটু ওপরে উঠে ধরা যাক এইখানে এসেছে, অর্থাৎ সিস্টেমের আয়তন একটু বেড়ে গেছে। তো এটা প্রায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মতোই, কিন্তু এখানে আমাদের তাপমাত্রা কমে যাবার বদলে একই থাকছে, অর্থাৎ T1, পুরোটা সময় তাপমাত্রা T1। কারণ আমরা ধরে নিয়েছি যে সিস্টেমটা রয়েছে এই রিজার্ভয়ারের পাশে, এজন্য পুরোটা সময় আমাদের তাপমাত্রা একই থাকবে। এটা ছিল আমাদের শুরুর অবস্থান। এখন আমাদের অবস্থান ধরা যাক এখানে, তাহলে এটা হবে আমাদের সেকেন্ড পজিশন 2, এটা ছিল ফার্স্ট পজিশন 1, 1, 2। তাহলে আমাদের 1 থেকে 2-তে যাওয়ার পথটা অনেকটা আয়তাকার অধিবৃত্তের একটা অংশের মতো। যদি সিস্টেমে পাথর যোগ করা হয় অর্থাৎ আয়তন কমানো হয় তখন পথটা হবে এরকম। আবার যদি আরও পাথর সরানো হয় তবে পথটা এদিকে এভাবে যেতে থাকবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যদি তাপমাত্রা ধ্রুবক থাকে তবে পথটা এই অধিবৃত্তের মতো হবে। আদর্শ গ্যাসের সূত্রটা দেখা যাক, এটুকু আলাদা করে দিচ্ছি আমি। আমরা জানি যে আদর্শ গ্যাসের সূত্রটা হচ্ছে PV = nRT। যদি T স্থির থাকে, আমরা জানি যে আর এমনিতেই ধ্রুবক,
আর এটা হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক। আর এখানে সিস্টেমের মোল সংখ্যাও বদলাচ্ছে না, তার মানে দাঁড়াচ্ছে যে পিভি ইজ ইকুয়াল টু কোনো একটা ধ্রুবক, এনআরটি পুরোটাই ধ্রুবক। আবার যদি পি কে ভি এর ফাংশন হিসেবে আমরা লিখতে চাই তবে পি ইজ ইকুয়াল টু কে বাই ভি হবে। হয়তো ব্যাপারটা একটু অন্যরকম লাগছে, কিন্তু যদি আমরা ওয়াই ইজ ইকুয়াল টু 1/x এর গ্রাফ আঁকি তাহলে সেটা দেখতে কেমন হবে? সেটাও একটা আয়তাকার অধিবৃত্তের মতো হবে। আঁকছি আমি, এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ। এই কোয়াড্রান্টে একটা আয়তাকার অধিবৃত্ত পাওয়া যাচ্ছে। থার্ড কোয়াড্রান্টেও একই জিনিস আসবে, কিন্তু সেটা এখানে না ভাবলেও চলবে। তাহলে যখন তাপমাত্রা স্থির থাকবে তখনই এরকম একটা আয়তাকার অধিবৃত্তাকার পথ পাওয়া যাবে। একে সমষ্ণ রেখা বলা হয়। যদি একই ঘটনা ঘটতো যেখানে তাপমাত্রা T1 এর চেয়ে কম থাকতো, তবে তখন যে সমষ্ণ রেখাটা পাওয়া যেত সেটা এর চেয়ে নিচে থাকতো, অনেকটা এরকম। এটাও একটা আয়তাকার অধিবৃত্ত, কিন্তু এর অবস্থান একটু নিচে, কারণ যদি তাপমাত্রা T1 এর চেয়ে কম হতো যে কোনো আয়তনের জন্য, যদি তাপমাত্রা কম হয় তবে চাপও কম থাকবে। তাহলে ধরা যাক তাপমাত্রাটা হচ্ছে T2, যা T1 এর চেয়ে কম। তাহলে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া নিয়ে, যেখানে সিস্টেমের তাপমাত্রা কমে যায়, কারণ সেক্ষেত্রে এখানে কোনো রিজার্ভার ছিল না। আর এই ভিডিওটা করার পেছনে আমার উদ্দেশ্য ছিল এটাই দেখানো যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় এই রিজার্ভারের কারণে পুরোটা সময় তাপমাত্রা একই থাকবে, আর যখন তাপমাত্রা ধ্রুবক থাকবে তখন সিস্টেমের পিভি ডায়াগ্রামটায় এরকম আয়তাকার অধিবৃত্ত বা সমষ্ণ রেখা পাওয়া যাবে। আর আলাদা আলাদা তাপমাত্রার জন্য আলাদা আলাদা সমষ্ণ রেখা পাওয়া যাবে। তাহলে এখন এখান থেকে আমরা বের করব আমাদের সিস্টেম কতটুকু কাজ করেছে সেটা। আমাদের সিস্টেমটা আসলে কতটুকু কাজ করেছে 1 থেকে 2-তে আসার কারণে। অথবা এভাবেও প্রশ্নটা হতে পারে যে আমরা পাথর সরিয়ে নিয়েছি একটা একটা করে, পুরোটা সময় এই নিচে রিজার্ভারটা ছিল, ফলে 1 থেকে 2-তে আসার ফলে আমাদের আয়তন বেড়ে গেছে, আমাদের চাপ কমে গেছে, কিন্তু আমাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি পুরোটা সময়। বেশ কয়েকটা ভিডিও আগে আমরা দেখেছি যে সিস্টেম দ্বারা কৃত কাজ হলো এই রেখার নিচের অংশের ক্ষেত্রফল। এই রেখার নিচের অংশের ক্ষেত্রফলটাই হচ্ছে কৃত কাজ। এবারে আমরা ক্যালকুলাসের মাধ্যমে হিসেবটা বের করব। যদি আপনি ক্যালকুলাস দেখতে না চান তবে চোখ কান বন্ধ রাখতে পারেন। এই ভিডিওর বাকি অংশে বেশ কিছু হিসেব নিকেশের ব্যাপার আছে, সম্ভবত আমার উচিত হবে সেটা ভিডিওর নামের সাথেই উল্লেখ করে দেয়া। তো আমরা আমাদের সমষ্ণ রেখার নিচের অংশটুকুর ক্ষেত্রফল বের করব। সমষ্ণ রেখা হওয়াতে আমাদের হিসেবটা একটু সহজ হবে, কারণ আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। অথবা আমরা এভাবেও বলতে পারি যে যদি দুই পক্ষকে আমরা ভি দিয়ে ভাগ করি তবে পি ইজ ইকুয়াল টু এনআরটি ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে আমরা পি কে ভি এর একটা ফাংশন হিসেবে পেয়ে গেলাম। এই ফাংশনটা বা এই রেখাটা হচ্ছে এটা, যেখানে পি হচ্ছে ভি এর একটা ফাংশন, যেটা সমান এনআরটি ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা যদি এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করতে চাই তবে এই ফাংশনটুকুর ইন্টিগ্রেশন করতে হবে, যেখানে লিমিট হবে আমাদের শুরুর আয়তন V1 থেকে শেষ আয়তন V2 পর্যন্ত। তাহলে দেখা যাক কি হয়। আমরা ইন্টিগ্রেশন করব V1 থেকে V2 পর্যন্ত। আসলে এখানে এটা সমান হবে না, এটা হচ্ছে সিস্টেম দ্বারা কৃত কাজ। ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে V1 থেকে V2। আমাদের ফাংশনটা P হচ্ছে V এর ফাংশন গুণ DV। আসলে আমরা এখানকার সব ক্ষুদ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করছি, যেটা কয়েকটা ভিডিও আগে আমি দেখিয়েছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কৃত কাজ W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন V1 থেকে V2 পর্যন্ত nRT ডিভাইডেড বাই V গুণ DV। আর প্রথমে আমরা ধরে নিয়েছিলাম যে সিস্টেমটা আছে একটা রিজার্ভয়ারের উপর, যার কারণে সিস্টেমের তাপমাত্রা পুরোটা সময় স্থির ছিল, অর্থাৎ রিজার্ভয়ার থেকে তাপ সিস্টেমে ট্রান্সফার হয়েছে। সেই তাপের পরিমাণ আমরা একটু পরেই বের করব, তার আগে এটা করে নেই। তাহলে এখানে তাপমাত্রা স্থির বা ধ্রুবক এবং n এবং আরও ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ইন্টিগ্রেশন V1 থেকে V2 1/v dv, আর nRT বাইরে চলে আসবে, যেহেতু এগুলো ধ্রুবক তাই বাইরে চলে আসলো। এখন 1/v এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে ln v। তাহলে কৃত কাজ W সমান হবে nRT গুণ 1/v এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে ln v।
আর এর লিমিট হলো v2 পর্যন্ত v1 থেকে। তাহলে এটা সমান nRT গুণ ln v2 মাইনাস ln v1। আর এটা সমান আমরা লিখতে পারি যে nRT গুণ ln v2 ডিভাইডেড বাই v1। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কৃতকাজের পরিমাণ। যদি আমাদের শুরুর আয়তন এবং শেষের আয়তন জানা থাকে তবে এই সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেম দ্বারা কৃতকাজের পরিমাণ বের করা সম্ভব। তাহলে সমষ্ণ বা আইসোথার্মিক প্রসেসে সিস্টেম দ্বারা কৃতকাজের পরিমাণ হলো এই অংশটুকুর ক্ষেত্রফলটুকু। এখানে n হচ্ছে সিস্টেমের মোল সংখ্যা, আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা, এক্ষেত্রে যেটা হচ্ছে T1 গুণ ln শেষের আয়তন v2 ডিভাইডেড বাই শুরুর আয়তন v1। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে সিস্টেমে কতটুকু তাপ যুক্ত হয়েছিল এখানে। রিজার্ভয়ার আমাদের সিস্টেমে তাপ দিয়ে সব সময় এর তাপমাত্রা স্থির রেখেছে, তা না হলে তাপমাত্রা কমে যেত। তাহলে সেই তাপ কিউ এর পরিমাণ কত ছিল? যেহেতু এটা ছিল সমষ্ণ প্রক্রিয়া তাই তাপমাত্রা স্থির ছিল। এখন দেখতে হবে আমাদের আভ্যন্তরীণ শক্তির পরিমাণ বদলে গেছে কিনা। যেহেতু সিস্টেমের তাপমাত্রা বদলায়নি তাই গতিশক্তিও বদলায়নি, আর যেহেতু গতিশক্তি বদলায়নি তার মানে আভ্যন্তরীণ শক্তিও বদলায়নি। আর আমরা জানি যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু সিস্টেমে যুক্ত তাপ কিউ মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ ডাব্লিউ। এক্ষেত্রে একটু আগেই বলেছিলাম যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়নি, অর্থাৎ ডেল্টা ইউ এর মান হচ্ছে 0, তাই 0 ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে যে কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ, আর এটুকু হলো আমাদের সিস্টেম দ্বারা কৃত কাজ, যার একক হবে জুলে। আর দেখাই যাচ্ছে যে এটা সমান হচ্ছে সিস্টেমে যুক্ত তাপ কিউ। এখন যদি আমরা আমাদের পিভি ডায়াগ্রামটা আবার দেখি তাহলে দেখব যে, আচ্ছা ছবিটা আমি আবার নতুন করে আঁকছি যাতে সবার বুঝতে আরো সুবিধা হয়। ছবিটা আমরা নতুন করে আঁকবো। এখন আমরা শুরু করেছিলাম পজিশন 1 থেকে, আর আমরা একটা আয়তাকার অধিবৃত্তাকার পথ, যাকে আমরা সমষ্ণ রেখা বলছি, সেটা ধরে পৌঁছেছি পজিশন 2-তে। এরপর আমরা এই রেখার নিচের অংশের ক্ষেত্রফল বের করে পেয়েছি সিস্টেম দ্বারা কৃত কাজ ডাব্লিউ, যার মান হলো nRT ln v2 বাই v1। এটা হলো v2 আর এটা হচ্ছে v1। এই অক্ষটা হচ্ছে ভলিউম v বা আয়তনের অক্ষ, আর এটা হচ্ছে প্রেসার p বা চাপের অক্ষ। এখানে যে ঘটনাটা ঘটেছে তা হলো, যেহেতু পুরোটা সময় তাপমাত্রা স্থির ছিল তাই সিস্টেম কাজ করার পরেও এর আভ্যন্তরীণ শক্তি বদলায়নি, কারণ কাজ করার ফলে সিস্টেম থেকে তাপ বের হয়ে গেলেও তাতে আবার তাপ যোগ করা হয়েছে রিজার্ভয়ারের মাধ্যমে। তাহলে সিস্টেমে কিউ পরিমাণ তাপ যোগ করা হয়েছে এই সমষ্ণ বা আইসোথার্মিক প্রসেসের সময়। আর এই তাপ কিউ এর মান হলো সিস্টেম দ্বারা কৃত কাজের সমান। সিস্টেম যতটুকু কাজ করেছে ঠিক ততটুকু তাপই সিস্টেমে যোগ করা হয়েছে, তাই আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয়নি। অথবা এভাবেও বলা যায় যে আমাদের তাপমাত্রাও বদলায়নি, তাই যেহেতু তাপমাত্রা বদলায়নি সুতরাং নিশ্চয়ই কৃতকাজ এবং সিস্টেমে যুক্ত তাপের পরিমাণ সমান। এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি রুদ্ধতাপীয় এবং সমষ্ণ প্রক্রিয়া সম্পর্কে সবার একটা পরিষ্কার ধারণা হয়ে গেছে। আর এই সম্পর্কে আরও ইন্টারেস্টিং হিসেব নিকেশ করার জন্য ভবিষ্যতে এই জিনিসটা আমাদের আরও কাজে লাগবে। পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।